আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো, তোমাদের যে ফোর্থ সাবজেক্ট কৃষি শিক্ষা বই এসে, তো এই বইয়ে আমাদের প্রথম অধ্যায় যেটি হচ্ছে কৃষি প্রযুক্তি। আমরা আজকে এই অধ্যায়ের পাঠ্য বইয়ের যে আমাদের সৃজনশীল প্রশ্ন, একই সাথে বহু নির্বাচনী প্রশ্ন, সবগুলো পাঞ্জাবি গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে এই ভিডিও থেকে কিছু শিখতে বুঝতে অথবা যদি উপকারে আসে, তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা। বহু নির্বাচনে প্রথম নাম্বার, কোন ধরনের মাটিতে আলু বেশি উৎপাদন হয়? ঘ নাম্বার অ্যান্সার হয় দোআঁশ ও বেলে মাটিতে। 2 নাম্বার, উদ্ভিদ ভোজী মাছ কোনটি? এখানে ঘ নাম্বার অ্যান্সার হয় ছরপুঁটি। 3 নাম্বার, বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয়? ক নাম্বার অ্যান্সার রাইট নিমের পাতার গুঁড়া, একই সাথে হচ্ছে আপেলের বীজের গুঁড়া। 4-5-এর জন্য একটা উদ্দীপক, তোমরা উদ্দীপকটা পড়ে নিও। 4 নাম্বার প্রশ্ন দেখো, তাসপি জমির ফলন কমে যাওয়ার কারণ কি? এখানে হচ্ছে 3টায় রাইট হবে, অর্থাৎ ঘ নাম্বার অ্যান্সার, অর্থাৎ এইখানে যে 3টা অপশন সবগুলাই রাইট। এরপরে 5 নাম্বার, কৃষি কর্মকর্তা তাসিফকে জমিতে আইল তৈরি পরামর্শ দেওয়ার কারণ কোনটি? খ নাম্বার অ্যান্সার হয় জমির ভূমিক্ষয় রোধ। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ে 2টা সৃজনশীল প্রশ্ন আসছে, তো 2টা আমরা সমাধান করব। এটা হচ্ছে তোমাদের প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন। তো উদ্দীপকটা তোমরা পড়ে নিও। আমাদের প্রশ্নগুলো এখন দেখো। ক নাম্বার প্রশ্ন, মাটি কাকে বলে? ভূপৃষ্ঠে নরম স্তর যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয়, গবাদি পশু বিচরণ করে, তাকে মাটি বলে। খ নাম্বার, এশিয়ার এর মান যত কম খাদ্যর গুণাগুণ তত ভালো, ব্যাখ্যা করো। এশিয়ার অর্থাৎ ফুড কনজারভেশন রেটও হলো প্রক্রিয়াকৃত খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত, অর্থাৎ 1 কেজি মাছ পেতে যত কেজি খাবার খাওয়াতে হয়, তাই হচ্ছে এশিয়ার এর মান কম হওয়ার অল্প অর্থ পরিমাপ খাদ্য প্রয়োগ করে অধিক উৎপাদন। যদি কম খাবার খেয়েও মাছের দ্রুত বৃদ্ধি হয়, তবে বুঝতে হবে খাদ্যর গুণাগুণ ভালো। সুতরাং এশিয়ার এর মান যত কম, খাদ্যর গুণগত মান তত হচ্ছে ভালো। গ নাম্বার প্রশ্ন, রফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয় করো। এটা হচ্ছে গাণিতিক প্রশ্ন, তোমরা উদ্দীপকটা অবশ্যই ভালো করে পড়ে নিও। বীজ থেকে আর্দ্রতা বের করে দিয়ে তাতে কতটুকু আর্দ্রতা আসছে তা নির্ণয় করার পদ্ধতিকে বীজের আর্দ্রতা বলে। রফিক সাহেবের সংরক্ষিত নমুনা বীজের ওজন হচ্ছে 100 গ্রাম। আর্দ্রতা বের করার পর হচ্ছে 90 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম থেকে আর্দ্রতা বের করার পর অর্থাৎ শুকানোর পর 90 গ্রাম বের হয়েছে। সুতরাং রফিক সাহেবের বীজের আর্দ্রতা নমুনা বীজের ওজন মাইনাস নমুনা বীজের শুকানোর পর হচ্ছে ওজন, তারপর ভাগ হচ্ছে নমুনা বীজের ওজন ইন্টু হচ্ছে 1000। তো আমাদের হচ্ছে মোট বীজের ওজন ছিল হচ্ছে 100 গ্রাম। আমরা শুকানোর পর আর্দ্রতা বের করার পর পাইছিলাম হচ্ছে 90 গ্রাম, এবং আমাদের মোট হচ্ছে 100 গ্রাম। আমরা যদি 100কে হচ্ছে যদি গুণ করি, টোটাল আমরা পাবো হচ্ছে 10%, অর্থাৎ শফিক সাহেবের বীজের আর্দ্রতা হার ছিল হচ্ছে 10%। এরপর ঘ নাম্বার লক্ষ্য করো, শফিক সাহেব এর বীজ পরীক্ষার কার্যক্রমটি মূল্যায়ন করো। শফিক সাহেবের গমের আবাদ করার জন্য বীজের আর্দ্রতা, অঙ্কুরোদ্গম এবং সচেতনতা পরীক্ষা করেন। সঠিকভাবে রফিক সাহেব বীজ পরীক্ষার কার্যক্রমটি তার সচেতনতার পরিচয় বহন করেন। এই সচেতনতার কারণে তিনি ভালো বীজের রোপণ করতে কাঙ্ক্ষিত ফলন পান। মূল জমিতে বপনের পূর্বে তিনি বীজের আর্দ্রতা পরীক্ষা করে নেন। গমের ক্ষেত্রে বীজের আর্দ্রতা 12 থেকে 13% রাখা ভালো। বীজের আর্দ্রতা হার যত বেশি হবে, বীজের গজানো ক্ষমতা তেজ ও তত হ্রাস পাবে। তাই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ও জীবনা শক্তি বাড়াতে উপযুক্ত আর্দ্রতা শুকিয়ে দিতে হবে। এরপর তিনি বীজের অঙ্কুরোদ্গম সচেতনতা পরীক্ষা করেন। নমুনা বীজের শতকরা যতটি বীজ গজায়, তাই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকে প্রায় 80% এর ওপরে। অপরদিকে বীজের সতেজতা হলো প্রতিকূল পরিবেশের বীজের অঙ্কুরোদ্গম হওয়ার ক্ষমতা। বীজের সতেজতা ও অঙ্কুরোদ্গম ক্ষমতা কাঙ্ক্ষিত মানে ভালো না ফলন ভালো পাওয়া যাবে না। পরিশেষে বলা যায়, শফিক সাহেব উল্লেখিত পরীক্ষাগুলোর মাধ্যমে বীজের মান নির্ণয় করে উন্নত বীজ ব্যবহার করতে সক্ষম হন এবং কাঙ্ক্ষিত ফলন পান, অর্থাৎ তার বীজ পরীক্ষার কার্যক্রমটি যথার্থ ছিল। এরপরে লক্ষ্য করো, তোমাদের হচ্ছে পাঠ্য বইয়ের 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন, তোমরা উদ্দীপকটা পড়ে নিও। তো ক নাম্বার প্রশ্ন, সম্পূরক খাদ্য কাকে বলে? প্রাকৃতিক খাদ্যর পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে। খ নাম্বার, মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন, ব্যাখ্যা করো। দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য মাছ পুকুরে প্রাকৃতিক পরিবেশ থেকে
ফটোপ্লাঙ্কটন ও জুও প্লাঙ্কটন খাদ্য হিসেবে গ্রহণ করে, কিন্তু মাছ চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরে অধিক ঘনত্বের পোনা ছাড়া হয়। এই অবস্থায় শুধু প্রাকৃতিক খাদ্য মাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে পারে না, এমনকি সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি করলে তা যথেষ্ট হয় না। মাছকে প্রাকৃতিক খাদ্যর পাশাপাশি সম্পূরক খাদ্য দিতে হয়। সম্পূরক খাদ্য বিভিন্ন পুষ্টি উৎপাদনের মাত্রা চাহিদা অনুযায়ী থাকে, যা মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটিয়ে অধিক মুনাফা অর্জনে সহযোগিতা করে। অর্থাৎ মাছ চাষে অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদন পাওয়ার জন্য প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয়, অর্থাৎ আমাদেরকে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে। এরপরে গ নম্বর প্রশ্ন, রীতা পালের সফলতার কারণ ব্যাখ্যা করো। রীতা পাল মৎস্য অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহণ করে পুকুরে মাছ চাষ শুরু করেন। মাছ চাষে কেবল প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয়, পাশাপাশি সম্পূরক খাদ্য দিতে হয়। প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে রীতা পাল মানসম্মত ও নির্ধারিত খাদ্য উপাদানসমূহ সংগ্রহ করে সম্পূরক খাদ্য প্রস্তুত করে নেন। মাছ সাধারণত দিনের বেলা খাবার গ্রহণ করে, এই জন্য তিনি পুকুরে মাছের একদিকে প্রয়োজনীয় খাবারকে সমান দুভাগে ভাগ করে এক ভাগ সকালে এবং অন্য ভাগে বিকালে দেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুকুরের চারপাশে 3 থেকে 4টি স্থানে তিনি খাবার দেন, ফলে খাদ্যর সর্বত্র ব্যবহার নিশ্চিত হয়। নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগের ফলে তিনি অধিক ঘনত্বের পোনা ও মাছ বড় চাষ করতে এবং স্বল্প সময়ে সুস্থ সবল পোনা উৎপাদনে সক্ষম হন। কেননা সম্পূরক খাদ্য প্রয়োগ করে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মৃত্যুর হার হ্রাস পায় এবং দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে। এভাবে রীতা পালের পুকুরে মাছের উৎপাদনটা বেড়ে যায়, ফলে তিনি সফলতা লাভ করেন। তো এটা ছিল আমাদের গ নম্বর প্রশ্ন। এরপরে লক্ষ্য করে ঘ নম্বর প্রশ্ন, এলাকার অন্য মাছ চাষিদের গৃহীত কার্যক্রম মূল্যায়ন করো। রীতা পালের সফলতা দেখে এলাকার অন্য চাষিরা মাছের উৎপাদন বাড়াতে নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগের কার্যক্রম গ্রহণ করেন। উল্লেখিত এলাকার মাছ চাষিদের মাছের সম্পূরক খাদ্যের উপকারিতা সম্পর্কে কোনো ধারণা ছিল না। তারা মাছ চাষে পুকুরে উৎপাদিত প্রাকৃতিক খাদ্যের ওপর নির্ভরশীল ছিলেন, ফলে মাছের খাদ্য চাহিদা মিটত না। এই জন্য তাদের পুকুরে মাছের উৎপাদনটা কম হতো। তারা মাছ চাষে রীতা পালের সফলতা দেখে অনুপ্রাণিত হন। মাছকে নিয়মিত সম্পূরক খাদ্য সরবরাহ করলে অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায়, অল্প সময়ে বড় আকারে সুস্থ সবল পোনা উৎপাদন করা যায় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া মাছের দৈহিক গঠন সুন্দর হয় এবং বাজারে বিক্রি করে অধিক মুনাফা লাভ করা যায়। তাই বলা যায় এলাকার অন্য মাছ চাষিদের গৃহীত কার্যক্রমটি উপযোগী ও যথার্থ ছিল। তো এই ছিল তোমাদের পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্ন, একই সাথে সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবা। তো তোমরা কোন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবা, আমরা সেই টপিকে অতি তাড়াতাড়ি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার জন্য ব্যবস্থা করব। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, আল্লাহ হাফিজ।